আসসালামু আলাইকুম। এইচএসজি 7 ব্যাচের পোলাপান কেমন আছো তোমরা সবাই? আমি বনিয়ামিন লিখুন। আজকের ক্লাসে আমি তোমাদের সেল ডিভিশন বা কোষ বিভাজন চ্যাপ্টারটি হাইলাইট করব এবং গুরুত্বপূর্ণ টপিকগুলা দাগিয়ে দেব। তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। ওকে, তো আমরা আজকে সেল ডিভিশন বা কোষ বিভাজন চ্যাপ্টারটি হাইলাইট করব এবং গুরুত্বপূর্ণ প্যাটার্নগুলো দেখব। ঠিক আছে? ওকে, তো সর্বপ্রথম তোমাকে যেহেতু চ্যাপ্টারটা হচ্ছে কোষ বিভাজন, তো এই চ্যাপ্টার থেকে তোমাকে সর্বপ্রথম অবশ্যই সেল ডিভিশনের ডেফিনিশন বা সংজ্ঞাটা তোমাকে আগে জানতে হবে। দেখো এখানে দেওয়া আছে তোমাদের বইয়ে যে জীবদেহের কোষের একটি মৌলিক এবং অত্যাবশ্যকীয় প্রক্রিয়ার মাধ্যমে দেহের বৃদ্ধি এবং বংশবৃদ্ধি ঘটে থাকে সাধারণত। এরপরে তোমরা যে কয়ের একটা কোশ্চেন পাচ্ছ যে প্রক্রিয়ায় জীবদেহের কোষ বিভক্তির মাধ্যমে একটি কোষ থেকে দুটি বা চারটি কোষ পরিণত হয় তাকে বলা হয় সেল ডিভিশন বা কোষ বিভাজন। আচ্ছা, মূলত এখানে হচ্ছে যে দুইটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যে যেই কোষের বিভাজন ঘটে তাকে বলা হয় মাতৃকোষ, আর যেই কোষ সৃষ্টি হয় বিভাজনের পরে সেটাকে বলা হয় অপত্য কোষ। এরপর তোমার হচ্ছে যে সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করছেন ওয়াল্টার ফ্লেমিং, সামুদ্রিক স্যালামেন্ডার। এই জীবটার দেহে, এটা তোমাদের এখান থেকে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট পড়ে নিতে হবে। ঠিক আছে? এরপর হচ্ছে যে তোমার জানতে হবে যে সেল ডিভিশন টোটাল কত প্রকার। সেল ডিভিশন বা কোষ বিভাজন হচ্ছে যে ৩ প্রকার। অ্যামাইটোসিস, এটার অপোজিট নাম হচ্ছে যে প্রত্যক্ষ কোষ বিভাজন, মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন, মিয়োসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন। এখান থেকে কিন্তু তোমার হচ্ছে যে গুরুত্বপূর্ণ কিছু ক্ষয়ের কোশ্চেন হয়, যেমন হচ্ছে যে ক্ষয়ের কোশ্চেন হইতে পারে তোমার এখান থেকে যে মাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় কেন, মাইটোসিসকে সমীকরণিক বা মিয়োসিসকে হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয় কেন। ওকে, তো আমি এখান থেকে তোমাদের উত্তরটা আগে থেকে একটু দিয়ে দিই যে অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলার কারণ হচ্ছে যে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় একটি কোষ সরাসরি বিভক্ত হয়ে দুইটা কোষে পরিণত হয়। এখানে কোনো জটিল মাত্রিক পর্যায় নাই, এই কারণে এটাকে সরাসরি বা প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। এবং মাইটোসিসকে সমীকরণিক বলার রিজন হচ্ছে যে মাতৃকোষের মাইটোসিস ঘটার সময় মাতৃকোষের সাধারণত নিউক্লিয়াস এবং তোমার হচ্ছে যে ক্রোমোজোমের একবার করে বিভাজন হয়, যার ফলে যে অপত্য কোষ তৈরি হয় তাদের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সিমিলার থাকে এবং তাদের আকার আকৃতি গুণগত বৈশিষ্ট্য সিমিলার থাকে, যার কারণে এই মাইটোসিস বিভাজনটাকে বলা হচ্ছে যে সমীকরণিক কোষ বিভাজন। ওকে, মিয়োসিসকে হ্রাসমূলক কোষ বিভাজন বলার কারণ কি? কারণ মিয়োসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াস তোমার পরপর দুইবার বিভাজিত হয় এবং ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয়, ফলে যে অপত্য কোষ তৈরি হয় তাদের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। এই যে ক্রোমোজোম সংখ্যা হ্রাস হয়ে যাচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে, এই কারণে এটাকে হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো এখানে তোমাদের অ্যামাইটোসিস সম্পর্কে বা প্রত্যক্ষ কোষ বিভাজন সম্পর্কে প্রথমে দেওয়া আছে। আমাদের এখান থেকে জানতে হবে যে অ্যামাইটোসিস মূলত আসলে কাদের কাদের ক্ষেত্রে ঘটে। ঠিক আছে? তো অ্যামাইটোসিস বিভাজনটা দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে তোমাদের এখানে, যে একটা কোষ জাস্ট নিউক্লিয়াস লম্বালম্বিভাবে বিভক্ত হয়, দুপাশে দুইটা খাঁজ তৈরি হয় এবং পরবর্তীতে দুইটা আলাদা আলাদা কোষে পরিণত হয়ে যায়, যে দুইটা আলাদা একটা কোষে পরিণত হয়ে যাচ্ছে। এখানে কোনো জটিল কোনো মাধ্যমিক পর্যায় টর্যায় থাকে না, এখানে জাস্ট একটা কোষ সরাসরি বিভক্ত হয়ে যায়। এবং এখান থেকে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে হচ্ছে যে কতক ইস্ট, যেমন নিম্নশ্রেণীর যে সকল জীবগুলো আছে সাধারণত ইস্ট, অ্যামিবা, এককোষী জীবে সাধারণত এই অ্যামাইটোসিস দেখা যায় এবং ব্যাকটেরিয়ার যে দ্বিবিভাজন ঘটে এটা অনেকটা অ্যামাইটোসিসের মতোই। সুতরাং এটাও তোমাকে একটু জানতে হবে এখান থেকে। ওকে, এখন হচ্ছে যে অ্যামাইটোসিস থেকে আমাদের আর তেমন কিছু পড়ার নাই, গুরুত্বপূর্ণ টপিক। এবার আমরা পড়ছি মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন। ফার্স্টে তোমাকে জানতে হচ্ছে যে মাইটোসিস যেটা, এই মাইটোসিস কোষ বিভাজনে কিন্তু দুইটা পর্যায় আছে, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, একটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসটা মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, যে প্রক্রিয়ায় একটা কোষের মধ্যে নিউক্লিয়াসটা বিভাজিত হয়, জাস্ট দুইটা নিউক্লিয়াসে পরিণত হয়ে যায়, এটা হলো ক্যারিওকাইনেসিস। আর সাইটোকাইনেসিস কাকে বলে? যে প্রক্রিয়ায় তোমার সাইটোপ্লাজম বিভক্ত হয়ে যায় তাকে বলা হয় কি? সাইটোকাইনেসিস। এইভাবে একটা কোষ থেকে ওভারঅল দুইটা কোষে পরিণত হয়। তো এখানে তোমাদের হচ্ছে যে প্রথমে দেখো মাইটোসিসের সংজ্ঞা দেওয়া আছে, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই মাত্র একবার করে বিভাজিত হয়, তাকে হচ্ছে মাইটোসিস বলা হয়। অন্যভাবে বলা যেতে পারে যে এখানে তোমার সংজ্ঞাটা দেওয়া আছে, তোমরা এটা পড়ে নিতে পারো, বা যেকোনো একটা সংজ্ঞা তুমি এখান থেকে অবশ্যই মনে রাখবা। ঠিক আছে? এবং মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক কোষ বিভাজন বলার কারণ আমি আগেই বলছি এবং সেটা তোমাদের এখানে লেখা আছে, এটা মাস্ট বি তোমাকে জানতে হবে। এবং এরপরে যে গুরুত্বপূর্ণ টপিকটা আছে সেটা দেখো যে মাইটোসিস কোথায় ঘটে। মাইটোসিস কোথায় ঘটে এটা জানা বাধ্যতামূলক। ঠিক আছে? মাইটোসিস মূলত বহুকোষী যে সকল জীব আছে, ডিপ্লয়েড জীব যাতে আছে তাদের দেহকোষে ঘটে থাকে, এই কথাটা মাথায় রাখবে। মাইটোসিস হচ্ছে ডিপ্লয়েড কোষে কোথায় ঘটে? দেহকোষে ঘটে। ঠিক আছে? তোমার এখানে দেখো বেশ কিছু জিনিস দেওয়া আছে আগে থেকেই। এই জিনিসগুলো যখন কাণ্ড, উদ্ভিদের ক্ষেত্রে তার কাণ্ড, শাখা প্রশাখা, শীর্ষ, মূলের বর্ধিষ্ণু অঞ্চল, ক্যাম্বিয়াম টিস্যু প্রভৃতি যেগুলার বৃদ্ধি ঘটে সেই সকল জায়গায় সাধারণত দৈহিক বৃদ্ধিতে মাইটোসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ওকে, এরপরে আমরা মাইটোসিসের বৈশিষ্ট্য পড়বো। মাইটোসিসের বৈশিষ্ট্যটা মোটামুটি সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, সুতরাং মাইটোসিসের বৈশিষ্ট্যটা তোমাকে অবশ্যই জানতে হবে। মাইটোসিস প্রক্রিয়ায় যে একটি কোষের ক্রোমোজোম লবলে বিভক্ত হয়ে দুইটা ক্রোমাটিডে পরিণত হয়, তার মানে এটা তোমাকে একটু জানতে হবে। এরপরে তোমার হচ্ছে যে অপত্য যে ক্রোমোজোম, দুইটা ক্রোমাটিড যখন আলাদা হয়ে যায় তখন ওই ক্রোমাটিড দুইটাকে অপত্য ক্রোমোজোম বলা হয়। ওই দুইটা দুই মেরুর দিকে চলতে থাকে। আমরা মাইটোসিসের যে চিত্রগুলো আছে তার ভিতরে
আমরা এটা গুরুত্বপূর্ণ সহকারে বা সেই জিনিসগুলো একটু দেখবো, ঠিক আছে? এবং এইটা অবশ্যই মনে রাখবো, অবত্য কোষগুলোর মাতৃকোষের সমগুণ সম্পন্ন হয়ে থাকে। এই জন্যই তো মূলত সমীকরণী কোষ বিভাজন বলা হয়ে থাকে, ঠিক আছে? এবং ক্রোমোজোম সংখ্যাও মাতৃকোষের সিমিলার থাকে, আকার আকৃতি আয়তন এগুলো সিমিলার থাকে। সুতরাং এখান থেকে জিনিসগুলো একটু মনে রাখবা। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক পড়বো, সেটা হচ্ছে কোষ চক্র। কোষ চক্র ও ইন্টারফেস। কোষ চক্র মূলত কি? যে প্রক্রিয়ায় একটি কোষ সৃষ্টি এবং তার বৃদ্ধি, পরবর্তীতে বিভাজন, এই তিনটা সৃষ্টি, এটা কোষের তার বৃদ্ধি এবং পরবর্তী বিভাজন যে প্রক্রিয়ায় কন্ট্রোল হয় সেটাকে কোষ চক্র বলা হয়, ঠিক আছে? এবং এই কোষ চক্র হচ্ছে যে তোমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই কোষ চক্রের বিভিন্ন স্টেজ রয়েছে, G1 স্টেজ, G2 স্টেজ এবং M ফেজ। এগুলো তোমাকে ব্যাখ্যা করা শিখতে হবে, কারণ এখান থেকে প্রায়ই কোশ্চেন আসে, ঠিক আছে? তো তোমরা একটু এই চিত্রমুখ থাকো, আমি হালকা করে তোমাদের একটু বুঝাই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে না। তারপর আমি গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগিয়ে দিতেছি, ঠিক আছে? তো কোষ চক্রে তোমার হচ্ছে যে দুইটা ফেজ থাকে মেইনলি। এটা হচ্ছে এম ফেজ আর একটা হলো ইন্টারফেজ। এম ফেজ এটাকে আমরা মাইটোটিক বা মাইটোসিস ফেজ বলে থাকি। এইখানে কোষের বিভাজনটা হয়ে থাকে মূলত, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস এগুলো হয়ে থাকে। আর বাকিটুকু এই এম ফেজ দেখো মাত্র কত 5 থেকে 10 ভাগ সময় নেয়। এটা কিন্তু এমসিকিউ জন্য ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে এখান থেকে, ঠিক আছে? এম ফেজে একটা কোষের জীবনে সে মাত্র 5 থেকে 10 ভাগ সময় কাটায়। আর বাকি যে 90 থেকে 95 ভাগ সময় সে কিন্তু ইন্টারফেজ বা প্রস্তুতিতেই কাটায়। অর্থাৎ এটা কোষের বিভাজন হইতে হলে কিন্তু তার কিছু প্রস্তুতি হওয়া প্রয়োজন, তাই না? বিভাজনের যা যা যাবতীয় জিনিস প্রয়োজন সেগুলো তার ইন্টারফেজে হয়ে থাকে। তো ইন্টারফেসে আবার 3টা স্টেজ রয়েছে দেখো, G1 দশা, S এবং G2 দশা। তোমার এখান থেকে জানতে হবে যে এক্স্যাক্টলি একটা কোষের G1 দশাতে কি ঘটে, S এ কি ঘটে এবং G2 এ কি ঘটে। আমি তোমার আগে থেকে একটু বলে দেই, এই জিনিসগুলো একটু মনে রাখতে পারলে এই জিনিস তোমার হচ্ছে সহজে পরীক্ষা অ্যান্সার করতে পারবা। এমসিকিউ বলো আর সিকিউ বলো। G1 ফেজ যেটা আছে, এই G1 ফেজ মাইটোসিসের পরবর্তী ধাপ, একদম ইনস্ট্যান্ট মাইটোসিস ঘটার পরে G1 ফেজটা শুরু হয়। সুতরাং একটা কোষ বিভাজিত হয়ে নতুন সৃষ্টি হওয়ার পরে তার প্রথমে যে দশাটার সম্মুখীন হওয়া লাগে সেটা হলো G1। এখানে সে 30 থেকে 40% সময় কাটিয়ে থাকে। তা একটা কোষ সৃষ্টি হওয়ার পর সেটা কি পরবর্তীতে আর বিভাজনে অংশগ্রহণ করবে কিনা সেই সিদ্ধান্ত কিন্তু এই G1 এ নেওয়া হয়। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা তোমাদের বই এখানে লিখে রাখতে পারো, ঠিক আছে? যেটা কোষ সৃষ্টি হওয়ার পরে পরবর্তী বিভাজনে অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়া হয় G1 স্টেজে, ওকে? এরপর হচ্ছে যে দেখো এইচ ফেজে কি ঘটে, ডিএনএ প্রতিলিপন। এখন ডিএনএ প্রতিলিপন তো একটা লেন্দি প্রসিডিউর, সুতরাং এই প্রতিলিপনের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ এনজাইম, প্রোটিন, হরমোন এগুলো প্রয়োজন হয়। আর ডিএনএ প্রতিলিপনের জন্য যা যা প্রয়োজন ওই সব কিছু উপাদান কিন্তু তার আগের স্টেপেই হওয়া প্রয়োজন। সুতরাং G1 স্টেজে তোমার হচ্ছে যে ডিএনএ প্রতিলিপনের জন্য যাবতীয় প্রয়োজনীয় উপাদান সেগুলো তৈরি হয়। সুতরাং এই দুইটা জিনিস অবশ্যই তুমি G1 থেকে মাথায় রাখবা, ঠিক আছে? আর এস মনে রাখা খুবই সহজ, 30 থেকে 50 ভাগ সময় এসে কাটায় একটা কোষ এবং তার হচ্ছে যে প্রতিলিপন ঘটে ডিএনএ, বিশেষ করে এই এস ফেজে। এরপর তুমি G2 ফেজ, এটা সময় কাটা মনে রাখতে হবে 10 থেকে 20%। এবং এই G2 ফেজে একটা কোষে কি কি ঘটে মনে রাখবা অবশ্যই, যে G2 টা হচ্ছে যে মাইটোসিসের পূর্ববর্তী পর্যায়ে। অর্থাৎ একটা কোষ পরিপূর্ণ ম্যাচিউর না হলে সে কিন্তু মাইটোসিস দশা বা বিভাজনে অংশগ্রহণ করবে না। তার মানে তার ম্যাচিউর হইতে হবে। G2 ফেজে হয়ে থাকে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, MPF নামক এক ধরনের প্রোটিন আছে, এটার কারণে একটা সেল ম্যাচিউর হয়। এরপরে তোমার হচ্ছে যে কোষ বিভাজন ঘটার জন্য শক্তি দরকার। সুতরাং শক্তি আসে এটিপি থেকে, এটিপি তৈরি হয় প্রচুর পরিমাণে এবং আলটিমেটলি মাইক্রোটিউবিউল সংশ্লেষণ হয়। এখানে মাইক্রোটিউবিউলের মাধ্যমে তোমার হচ্ছে যে ক্রোমোজোমগুলো লম্বালম্বি বিভক্ত হয়ে দুই মেরুর দিকে চলতে শুরু করে। ওকে? তাহলে মাইক্রোটিউবিউল, এই 3টা পয়েন্ট তুমি হচ্ছে G2 থেকে মনে রাখবা। এরপর দেখো এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ রয়েছে, এগুলো জানতে হবে তোমার। প্রথমে হচ্ছে যে কোষ চক্র কাকে বলে, কোষ সৃষ্টি, তার বৃদ্ধি, পরবর্তী বিভাজন, এই 3টা যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয়। হাওয়ার্ড এবং পেল্ট হচ্ছে সর্বপ্রথম কোষ চক্র প্রবর্তন করে। মানুষের দেহে 10 ট্রিলিয়ন 100 ট্রিলিয়ন বা 10^14 তোমার কোষ থাকে। এটা কিন্তু পড়তে হবে, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমাদের কিছু, কিছু কোষ আছে যেগুলো বিভাজন হয় না, কখনো বিভাজন হয় না। খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা অ্যাডমিশনের জন্য, মেডিকেল অ্যাডমিশন প্লাস অন্যান্য অ্যাডমিশনের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। দেখো এখানে লেখা আছে যে আমাদের আরবিসি, রেড ব্লাড সেল পূর্ণাঙ্গ, এটা কিন্তু বিভাজন হয় না। পেশি কোষ, স্নায়ু কোষ এবং উদ্ভিদের স্থায়ী কোষের কোনো বিভাজন হয় না। খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবা, ঠিক আছে? এখন এই কোষ চক্র সম্পর্কে আমি অলরেডি আলোচনা করছি, ওই জিনিসগুলো দেখবা এখানে সুন্দর করে লেখা আছে। গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি এখানে হাইলাইট করে দিচ্ছি। কোষ চক্রে আমাদের হচ্ছে যে প্রথমে আছে যে এম ফেজ বা মাইটোটিক ফেজ, তারপর হচ্ছে থাকে হলো ইন্টারফেজ, 2টা ফেজ থাকে, ঠিক আছে? এখন কোন ধাপে কতটুকু সময় সে কাটায় সেটার মধ্যে জানতে হবে। 5 থেকে 10 ভাগ সে এম ফেজে, বাকি 90 থেকে 95 ভাগ সে ইন্টারফেজে কাটায়। এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? এরপর হচ্ছে যে কোষ চক্র কিভাবে নিয়ন্ত্রণ হয়। কোষ চক্রে 2 ধরনের নিয়ন্ত্রণ আছে, একটা হচ্ছে যে বাহ্যিক আর হলো অভ্যন্তরীণ উদ্দীপনার মাধ্যমে। তো এখানে দেখো লেখা আছে তোমার হচ্ছে যে একটি জেনেটিক প্রোগ্রাম দ্বারা মূলত কোষ চক্র নিয়ন্ত্রিত হয়। এর অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে হলো সিডিকে। সিডিকে ফুল ফর্ম আছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। এবং বিভিন্ন হরমোন এবং গ্রোথ ফ্যাক্টরস বাহ্যিক উদ্দীপনা প্রদান করে। এটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? এবং এখানে দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন আমাদের বোন ম্যারো থেকে আমরা জানি যে বিভিন্ন ধরনের রক্তকণিকাগুলো তৈরি হয় এবং এই বোন ম্যারো থেকে লোহিত রক্ত সহ অন্যান্য রক্তকণিকা তৈরির জন্য কিডনি এক ধরনের হরমোন তৈরি করে, তার হচ্ছে এরিথ্রোপয়েটিন। এইটা বোন ম্যারোকে অ্যাক্টিভিটি তৈরির জন্য সাহায্য করে। ওকে? এবার হচ্ছে আমরা একটু ইন্টারফেস সম্পর্কে জানবো। ইন্টারফেস অবস্থায় কোষের নিউক্লিয়াসকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এটা ভালো করে দাগানো, এটা অবশ্যই মুখস্থ করে ফেলা, ঠিক আছে?
এখন এখান থেকে ইন্টারফেসে আবার ৩ টা পর্যায় রয়েছে। টোটাল হচ্ছে ৯০ থেকে ৯৫ এর সময়। ৩ টা উপপর্যায় রয়েছে সেটা হলো G1, S আর G2। এগুলো আগেই বলছি, এগুলো একটু পড়তে হবে। এবার দেখো এই G1, H এবং G2 কোন দশায় কি, কি হয় সেটা কিন্তু আগেই বলছি। এখান থেকে কিন্তু এই জিনিসটা তোমার অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে? G1 যেটা আছে এখানে তোমার হচ্ছে যে সাইকেল নামক যে প্রোটিন CDK এটার সাথে সংযুক্ত হয়ে অ্যাক্টিভিটি হয় এবং তোমার অ্যাক্টিভেট হয় এবং পুরো কোষ চক্রটাকে এর মাধ্যমে তোমার হচ্ছে কন্ট্রোল করে। ওকে? এরপর হচ্ছে যে একটা কোষ যদি বিভাজনে অংশগ্রহণ না করে সে আজীবন এই জীবন পেশে থেকে যায়। এই জিনিসটা একটু এখান থেকে মাথায় রাখবা। তোমার হচ্ছে যে কোষটি বিভাজিত হবে না তা ১ সপ্তাহ ১ বছর এমনকি আমৃত্যু পর্যন্ত এই পর্যায়ে থেকে যায় এবং ওভারঅল ৩০ থেকে ৪০% সময় লাগে। এই জিনিসটা তোমার অবশ্যই মনে রাখতে হবে। ওকে, এরপরে এস ফেজ যেটা আছে এর একটাই কাজ, সেটা হচ্ছে ডিএনএ অনুলিপন বা ডিএনএ রেপ্লিকেশন। এই জিনিসটা একটু মাথায় রাখবা এবং হচ্ছে যে হিস্টোন প্রোটিন সংশ্লেষণ হয় এই পর্যায়ে। এরপর হচ্ছে যে জি2 যেটা আছে জি2 তে তো আমরা একটু আগে বলছিলাম যে এখানে মাইক্রোটিউবুল গঠনকারী উপাদান তৈরি হয় কোষের ম্যাচুরেশনের জন্য এমপিএফ যেটা আছে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর এটা এবং প্রয়োজনীয় শক্তির জন্য এটিপি তৈরি হয় এবং 10 থেকে 20 ভাগ সময় লাগে। এই জিনিসটা মনে রাখবা। এবং পুরো কোষ চক্র দেখো ওভারঅল আকারে এখানে দেওয়া রয়েছে, যেমন কোষকে ইন্টারফেজ, এম ফেজ, ইন্টারফেজের মধ্যে জি1 এস আর জি2, এম ফেজের মধ্যে তোমার কি কি আছে, এম ফেজ মানে বিভাজন পর্যায়। এর মধ্যে মূলত আছে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। খুব সুন্দর করে দেখো লেখা রয়েছে, ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোপ্লাজমের বিভাজনটা কোষে নরমালি হয়, বাট ক্যারিওকাইনেসিসটা আবার কিছু স্টেপে ভাগ করা হয়েছে বোঝার সুবিধার্থে। সেটা হলো প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এন্ড টেলোফেজ। তোমাদের সিকিউর জন্য অবশ্যই এই ৫ টা উপপর্যায়ের চিত্র সহ তাদের বৈশিষ্ট্য ডিটেইলসে প্র্যাকটিস করতে হয়। পরীক্ষায় যেকোনো একটা চিত্র অথবা সর্বোচ্চ ২ টা চিত্র প্লাস তার বৈশিষ্ট্য আসে। এজন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা পড়বা। এবং কোষচক্রের নিয়ন্ত্রক বলে যে টপিকটা আছে না, এটা জাস্ট একটু রিডিং পড়ো। এটা মানে অত বেশি গুরুত্বপূর্ণ তেমন কিছু না। জাস্ট অ্যাডমিশনের সময় তোমার একটু কাজে লাগতে পারে। এজন্য তুমি একটু এটা রিডিং পড়ে চলে গেলে এখান থেকে হয়ে যাবে। এবার দেখো ওভারঅল তোমার হচ্ছে যে ইন্টারফেসের গুরুত্ব দেওয়া আছে। ইন্টারফেস বা হচ্ছে কি তোমার বিভাজনের পূর্ব প্রস্তুতি পর্যায়ের গুরুত্ব। এখন কথা হচ্ছে যে, যেকোনো কিছুর জন্য তোমার হচ্ছে যে পূর্ব প্রস্তুতি প্রয়োজন, তাই না? তাহলে একটা কোষের যে বিভাজন হবে এর জন্য পূর্ব প্রস্তুতি প্রয়োজন। তাহলে অবভিয়াসলি এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ পূর্ব প্রস্তুতি না নিলে কিন্তু ওই কোষের বিভাজন হওয়া সম্ভব না। তাহলে আমরা যা, যা পয়েন্ট পড়ছি G1 এ কি ঘটে, S এ কি ঘটে, G2 তে কি ঘটে, এই প্রত্যেকটা পয়েন্ট তুমি এখানে লিখলেই দেখবে যে গুরুত্ব এই পয়েন্টটা তোমার অটোমেটিক হয়ে গেছে। এটা আমি অলরেডি তোমাদের বলছি। এখানে পড়লেই তোমরা বুঝতে পারবে ওই জিনিসগুলা লেখা আছে। কোন ধাপে কি ঘটে। অবশ্যই এখান থেকে কিন্তু অনেকগুলো এমসিকিউ আসে যে কোন ধাপে কি ঘটে এটা একটু মাথায় রাখবা। যেমন কোষটি পরবর্তী বিভাজনে অংশ নেবে কিনা এটা কিন্তু G1 ধাপের কাজ। এবার পরবর্তী কোষ বিভাজনে প্রোটিন, ডিএনএ রেপ্লিকেশন সকল উপাদান এটাও কিন্তু G1 স্টেজে ঘটে থাকে। ডিএনএ রেপ্লিকেশন এটা কিন্তু এস এ ঘটে। প্রয়োজনীয় স্পিন্ডল, তন্তু, মাইক্রোটিউবুল সৃষ্টি এটা কিন্তু G2 তে ঘটে। এইভাবে কিন্তু এমসিকিউ আসতে পারে যে এটা কোথায়, কোথায় ঘটে। মনে রাখবা। এটিপি তৈরি এটাও কোথায় ঘটে? G2 তে ঘটে। ঠিক আছে? এবং তারপরে বিভাজনের মাধ্যমে আলটিমেটলি নতুন কোষ তৈরি হয়। এটা আমরা জানি। এবং এটাই তোমার হচ্ছে কি গুরুত্ব এবং তাৎপর্যের মধ্যে লেখা আছে। এটা একটু বাসায় পড়ে নিলেই পারবা, একদমই সহজ। এরপরে হচ্ছে যে এম ফেজ। এম ফেজ মানে কিন্তু ইন্টারফেজের পরে মাইটোটিক ফেজ মানে ফাইনাল ডিভিশন ফেজ। এখানে কোষটার বিভাজন হয়ে যায়। ঠিক আছে? এবং ২ টা কোষে পরিণত হয়। এম ফেজ থেকে তোমরা কি, কি জিনিস একটু মনে রাখবা সেটা একটু দেখো। সেটা হচ্ছে যে এম ফেজে তোমার আমরা জানি অলরেডি ৫ থেকে ১০ ভাগ সময় কাটাই। আর হচ্ছে যে এখান থেকে তোমার হচ্ছে যে স্তন্যপায়ী প্রাণীদের কোষচক্রের মাইটোসিস ১ থেকে ১.৫ ঘন্টা স্থায়ী হয়। এই জিনিসটা একটু মাথায় রাখবা। মাইটোটিক দশাটা তোমার টোটালি ১ থেকে ১.৫ ঘন্টা। এটা এমসিকিউ এর জন্য ইম্পোর্টেন্ট। এরপর হচ্ছে যে তোমার হচ্ছে যে কোষচক্রের ৩ টা ফেজ আমরা তো ওটা পড়েই ফেলাইছি। এটা তুমি বড়জোর খর জন্য পড়তে পারো ইন্টারফেজ এবং এম ফেজের পার্থক্য। আর এবার আমরা ওভারঅল মাইটোসিস যেটা আছে সেল ডিভিশন মূলত সেটা পড়ব। মাইটোসিসে তোমার ২ টা স্টেপ, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর হলো সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস সাইটোপ্লাজমের বিভাজন, বাট ক্যারিওকাইনেসিস যেটা নিউক্লিয়াসের বিভাজন, এইটা কিন্তু তোমার সাথে পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট। এবং এই ক্যারিওকাইনেসিস থেকে তোমার পরীক্ষায় কি আসবে? তোমার আসবে হলো চিত্র এবং তার বৈশিষ্ট্য। চিত্র আকারে তোমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং এই চিত্র নিয়ে আমি আলাদা ভিডিও ক্লাসের ভিডিও দিব। সুতরাং তোমার আজকের ক্লাসে শুধু হাইলাইট করে দিব। চিত্র নিয়ে আলাদা একটা ভিডিওতে তোমাদের আমি জানিয়ে দেব। ঠিক আছে? ওকে, তাহলে এখন দেখো আমাদের যে প্রোফেজ আছে মাইটোসিসের ক্যারিওকাইনেসিসের ৫ টা স্টেপ। তোমাকে আগে ৫ টা স্টেপের নাম জানতে হবে, মুখস্থ করে ফেলাও। অবশ্যই তোমরা জানো, আর যারা জানো না তারা মুখস্থ করো। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই ৫ টা স্টেপে যদি তুমি চিত্র প্র্যাকটিস করতে পারো এবং তাদের বৈশিষ্ট্য জানতে পারো ৪-৫ টা মোটামুটি, তাহলে তুমি পরীক্ষায় 100% কমন পাবা। কারণ এইখান থেকে মূলত সৃজনশীল এগুলাই বেশি আসে। ঠিক আছে? তো প্রোফেজে তোমার কি, কি জানতে হবে? প্রোফেজ হলো একদম ক্যারিওকাইনেসিসের শুরুর পর্যায়, প্রাথমিক পর্যায়। এই জিনিসটা একটু মনে রাখবা এবং সবচেয়ে দীর্ঘ স্টেপ আছে। আমি গুরুত্বপূর্ণ লাইনগুলো এখানে হাইলাইট করে দিয়েছি। এটা একটু মাথায় রাখবা। এবং এই পর্যায়ে নিউক্লিয়াসের আকার সবচেয়ে বড় হয়। আস্তে, আস্তে জলবিয়োজন ঘটতে থাকে। ক্রোমোজোমগুলো সংকুচিত এবং মোটা হতে থাকে জাস্ট। এটা একটু মাথায় রাখবা। এবং পর্যায়ের শেষের দিকে নিউক্লিয়াস ও নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটতে থাকে। এখানে কিন্তু মনে রাখবা ঘটে না বলো, ঘটতে থাকে। জাস্ট ঘটাটা আরম্ভ হয়। এই জিনিসটা মনে রাখবা। এখন সাইক্লিক ডিকেডেজ কাইনেজ ফসফোরাইলেশনের মাধ্যমে আস্তে, আস্তে তোমার হচ্ছে গিয়ে নিউক্লিয়াস এনভেলপ টেলোপ এগুলোর বিলুপ্তি হতে থাকে মূলত।
গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমি এখানে তোমাদের দাগায় দিতেছি, ঠিক আছে? এবং মাইটোসিস প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমের লম্বলে দুটি সূত্রে বিভক্ত হয়ে যায়, এটাকে বলা হয় ক্রোমাটিড। জাস্ট ইন্টারফেস থেকে যখন মাইটোসিস শুরু হয় ক্যানোকাইনেসিসের প্রথম যে ফেজ প্রোফেজ, এবং এখানে তোমার হচ্ছে যে মাইটোসিসের প্রথম দিকে তোমার সেই ক্রোমোজোম সেন্ট্রোমের থেকে দুটা খণ্ডে বিভক্ত হয়ে যায় এবং দুটো আলাদা আলাদা ক্রোমাটিডে পরিণত হয়, কিন্তু একসাথেই থাকে। এই জিনিসটা একটু মনে রাখবা, এখান থেকে এখানে একটু পড়লে হয়ে গেল। এবার হচ্ছে যে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজের সেকেন্ড পর্যায়, ঠিক আছে? এবং প্রোমেটাফেজে কি হয়? প্রোমেটাফেজের দেখো এখানে মেটাফেজে কিন্তু তোমার এটা চিত্র না, এটা কিন্তু ইন্টারফেজের চিত্র, মাথায় রাখবা। ইন্টারফেজের এই চিত্রটা জাস্ট রেস্টিং স্টেজের চিত্র। মেটাফেজ প্রোমেটাফেজের যে চিত্র এইটা তোমার প্রোমেটাফেজের জন্য ইম্পর্টেন্ট, এই চিত্রটা প্র্যাকটিস করতে হবে তোমার, ঠিক আছে? এবং ওইটার বৈশিষ্ট্য এর পাশে দেওয়া আছে, এখান থেকে পড়ে নিতে হবে। এরপরে তোমার হচ্ছে যে প্রোমেটাফেজের পরের ধাপ হচ্ছে যে প্রোফেজের পরের ধাপ হচ্ছে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ থেকে তোমরা আসলে কি কি পড়বা দেখো। প্রোমেটাফেজ হলো দ্বিতীয় পর্যায়, এবং এই পর্যায়ে তোমার মূলত কতগুলো স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। স্পিন্ডল যন্ত্র কি? মূলত হচ্ছে কি দুই প্রান্তে মেরু সৃষ্টি হয়, অ্যাস্টারসি সেখানে সেন্ট্রাল থেকে অ্যাস্টারসি সৃষ্টি হয়, মার্কিও টিউবুলগুলো সংযুক্ত হয়ে আলটিমেটলি তোমার স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করে, ঠিক আছে? এবং স্পিন্ডল যন্ত্রের মাঝখানকে বলা হচ্ছে যে দুই মেরুর মাঝখানকে বলা হচ্ছে যে বিষুবীয় অঞ্চল, এটা একটু মনে রাখবা, ঠিক আছে? এবং এই ধাপে তোমার একসময় নিউক্লিয়ার এনভেলপ নিউক্লিয়ার সম্পূর্ণ কি হয়ে যায়? বিলুপ্ত হয়ে যায়। দেখো নিউক্লিয়ার লাসেরও বিলুপ্তি ঘটে, কিন্তু এই ধাপে বিলুপ্ত হয়ে যায়। যদি এমসিকিউ আসে তাহলে প্রোমেটাফেজ ধাপে নিউক্লিয়ার লাস নিউক্লিয়ার এনভেলপ এগুলো টোটালি কি হয়ে যায়? নিউক্লিয়ার লাস ও নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয়ে যায়, এটা একটু মনে রাখবা, ঠিক আছে? এবং এই ধাপে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়, খুবই গুরুত্বপূর্ণ। ক্রোমোজোমীয় নৃত্য কোন ধাপে দেখা যায়? প্রোমেটাফেজ ধাপে দেখা যায়। এবং তোমার সেই স্পিন্ডল জন্টু এবং ট্রাকশন ফাইবার এই জিনিসগুলো একটু তোমাদের জানতে হবে, ঠিক আছে? আর ট্রাকশন ফাইবার যেটা আছে সেই জিনিসটা তোমার জানতে হলে চিত্রটা আগে জানা দরকার, ঠিক আছে? এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা, যে আছে যে এই যে মূলত যে সুতার মতো যে লম্বা লম্বা অংশগুলো দেখতে পাচ্ছ এগুলো একটা স্পিন্ডল তন্তু। সবগুলো স্পিন্ডল তন্তু মিলে তোমার স্পিন্ডল যন্ত্র তৈরি করে, ঠিক আছে? এখন সবগুলা স্পিন্ডল তন্তুতে দেখো ক্রোমোজোম নাই, কিছু কিছুতে ক্রোমোজোম আছে আর কিছু কিছু ফাঁকা রয়েছে। যেগুলোতে ক্রোমোজোম আছে সেগুলোকে ট্রাকশন ফাইবার বলা হয়, আর যেগুলোতে ক্রোমোজোম নাই সেগুলো শুধু স্পিন্ডল তন্তু, ওগুলোকে ট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু আমরা বলবো না, মূলত একই জিনিস, ঠিক আছে? ও তোমার এখান থেকে এই যে চারটা এই পাঁচটা চিত্র তোমার প্র্যাকটিস করতে হবে: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এন্ড টেলোফেজ। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। এই ৫ টা চিত্র যদি তুমি প্র্যাকটিস করতে পারো পরীক্ষায় এখান থেকে একটা কমন পাবা নিশ্চিত। ঠিক আছে? ইনশাআল্লাহ। এই কারণে তুমি এই ৫ টা চিত্র ভালোমতো প্র্যাকটিস করবা। আর এই ৫ টা চিত্র এখান থেকে প্র্যাকটিস করলে মাইটোসিসের মূলত চিত্র যেগুলো আছে সেগুলো হয়ে আছে। পরবর্তী টপিকগুলো আমরা একটু দেখি। এখানে কি, কি পড়তে হবে আর। ঠিক আছে? তাহলে প্রোমেটাফেজের এই যে এই চিত্রটা, এই যে নিউক্লিয়ার লুপ্ত হয়ে যাচ্ছে আস্তে, আস্তে, কিন্তু আল্টিমেটলি এই ধাপের শেষে কিন্তু লুপ্ত হয়ে যায়। নিউক্লিয়ার এনভেলপ লুপ্ত হয়ে যায়। ঠিক আছে? এরপর আমরা পড়বো হচ্ছে যে মেটাফেজ। মেটাফেজ হচ্ছে মাধ্যমিক পর্যায়। এই ধাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ২ টা একটু মাথায় রাখবা। সেটা হলো ক্রোমোজোমগুলো সব বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। সেন্টার বরাবর একদম বিষুবীয় অঞ্চলে, এবং ক্রোমোজোম সবচেয়ে মোটা এবং খাটো এই ধাপে। মেটাফেজ মোটা, এটা মনে রাখবা। মেটাফেজে ক্রোমোজোমগুলো সবচেয়ে মোটা এবং খাটো হয়। ঠিক আছে? ওকে, তাহলে এই পর্যায়ে তোমার হচ্ছে যে সবগুলো হচ্ছে যে ক্রোমোজোমগুলা বিষুবীয় অঞ্চলে বা নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করে। এটা একটু মাথায় রাখবা। নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করে এবং ক্রোমোজোমের তোমার হচ্ছে যে মোটা এবং খাটো হওয়া শুরু করে। ক্রোমোজোম মোটা এবং খাটো হওয়াটাকে বলে মেটাকাইনেসিস। এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে মেটাকাইনেসিস দেখা যায় কোন ধাপে? অ্যান্সার হলো মেটাফেজ। কত আসতে পারে মেটাকাইনেসিস কাকে বলে? তাই বলবো হচ্ছে ক্রোমোজোম মোটা এবং খাটো হওয়ার প্রক্রিয়াকে বলা হয় মেটাকাইনেসিস। এবং ক্রোমোজোম আস্তে, আস্তে মোটা এবং খাটো হওয়াকে কিন্তু কনডেনসেশনও বলা হয়। কারণ ঘনীভূত হওয়া, আস্তে, আস্তে ক্রোমোজোমগুলো ঘনীভূত হয়ে মোটা এবং খাটো হওয়া শুরু করে। ঠিক আছে? এবং সুপার কয়েলিংও দেখা যায় স্টেপে। ক্রোমোজোমগুলো মোটা, এগুলো প্রায় সিমিলার অর্থ সবগুলাই। ঠিক আছে? এবং তোমার হচ্ছে যে এই দেখো নিউক্লিয়ার এনভেলপ ও নিউক্লিয়াসের সম্পূর্ণ বিলুপ্ত থাকে। এখানে কিন্তু বিলুপ্ত হয় বলা নেই, বলো। এই ধাপে নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিয়ার লাস থাকে না। আগের ধাপে পুরো মেটাফেজে বিলুপ্ত হয়ে গেছে। এই ধাপে যিনি বলছে যে বিলুপ্ত থাকে, অনেকে এই জায়গায় এমসিকিউতে কনফিউশন হয়ে পড়ে যায় যে কোন ধাপে বিলুপ্ত হয়, কোন ধাপে বিলুপ্ত থাকে, কোন ধাপে বিলুপ্ত হওয়া শুরু করে। মনে রাখবা, প্রোফেজে বিলুপ্ত হওয়া শুরু করে, প্রোমেটাজে বিলুপ্ত হয়ে যায়, আর পরবর্তী ধাপগুলোতে বিলুপ্ত থাকে। এই জিনিসটা মনে রাখবা। ঠিক আছে? মানে থাকে না এক কথায় ওই জিনিসগুলা। এরপর হচ্ছে যে অ্যানাফেজ। অ্যানাফেজ থেকে কি করবো দেখো, এটা হলো গতীয় পর্যায়। কারণ কি হয়, মেটাফেজ ধাপ যখন শেষ হয়, এই যে সেন্ট্রোমিয়ার বরাবর থেকে ক্রোমোজোমের ২ টা ক্রোমাটিড আলাদা হয়ে যায়, ওই মেরুর দিকে আর এই মেরুর দিকে চলা শুরু করে। সুতরাং এটাকে গতীয় পর্যায় বলা হয়। এবং এই ধাপের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে ক্রোমোজোম যখন সেন্ট্রোমিয়ার থেকে বিভক্ত হয়ে যায় তখন ইংরেজি ৪ টা অক্ষরের মতো আকৃতি ধারণ করে। তারা সাধারণত ভি, এল, জে, আই। মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। মাস্ট বি মুখস্থ করতে হবে এখান থেকে তোমাদের অবশ্যই। ঠিক আছে? এখান থেকে এমসিকিউ আসে, খুবই গুরুত্বপূর্ণ। এই যে অপত্য ক্রোমোজোম ২ প্রান্তে ভাগ হয়ে যাওয়ার পরে এই প্রত্যেকটাকে বলা হয় একটা অপত্য ক্রোমোজোম। এই অপত্য ক্রোমোজোমের আকৃতি বিভিন্ন ধরনের
ইংরেজি বর্ণের মতো হয়ে থাকে, যেমন বিশেষ করে ভি মেটাসেন্ট্রিক, এল হলে সাবমেটাসেন্ট্রিক, জে অ্যাক্রোসেন্ট্রিক এবং আই হলে টেলোসেন্ট্রিক। এই নামগুলো তোমার অবশ্যই মুখস্থ করতে হবে। এবং সর্বশেষে এই ধাপের শেষে ক্রোমোজোমের অপত্য ক্রোমোজোমগুলা যখন 2 মেরুর দিকে পৌঁছায়, মেরুতে পৌঁছানোর পরে সেইগুলো আবার প্রোফেজ ধাপের বিপরীত প্রসেসে তোমার হচ্ছে যে নতুন করে নিউক্লিওলাস্ট, নিউক্লিয়ার এনভেলপ এগুলো আবির্ভাব ঘটে এবং পর্যায়ক্রমে টেলোফেজ যে পর্যায়টা আছে সেটা সম্পন্ন হয়। সুতরাং এখানে দেখো টেলোফেজ যে পর্যায়টা আছে এটা একটু মাথায় রাখবা। টেলোফেজ পর্যায়ে যেমন নতুন করে নিউক্লিওলাস্ট, নিউক্লিয়ার এনভেলপ এগুলো সম্পূর্ণভাবে আবির্ভাব ঘটে। এই জিনিসটা একটু মাথায় রাখবা। অর্থাৎ এই দেখো এখানে লেখা আছে অলরেডি যে ক্রোমোজোমের গৌণ কোষে নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটে। এই জিনিসটা একটু মনে রাখবা। ওকে? এবার মাইটোসিসের যে ফেজগুলো আছে এগুলোকে সংক্ষেপে যে আইপিএম, আইতে ইন্টারফেজ, পিতে প্রোফেজ, মেটাফেজ এগুলো সৃজনশীল অংশ উদ্দীপকে কিন্তু দিয়ে দেয়। এই জিনিসগুলো এর আগেও বোর্ড পরীক্ষায় আসছে এবং এটা জাস্ট মনে রাখবা যে কোনটা তারা কি বোঝাচ্ছে, উদ্দীপক চেনার জন্য কাজে লাগবে এই জিনিসটা, ঠিক আছে? এরপর আমাদের সাইটোকাইনেসিস। ফাইনালি হচ্ছে যে সাইটোকাইনেসিস হইলে আমাদের মাইটোসিস প্রক্রিয়াটা শেষ হয়। সাইটোকাইনেসিস মানে কি? দুইটা নিউক্লিয়াস যে টেলোফেজের দুপাশে চলে গেছে, ভিতরে সাইটোপ্লাজমের কন্টেন্ট উপাদানগুলো কিন্তু একসাথে রয়ে গেছে। এটা জাস্ট মাঝখানে উদ্ভিদ কোষে কোষ প্লেট তৈরির মাধ্যমে দুইটা আলাদা আলাদা অংশে বিভক্ত হয়ে আলটিমেটলি সাইটোপ্লাজমের ডিভিশন যেটা আছে এটা ঘটে থাকে। এই কারণে এটাকে বলা হয় সাইটোকাইনেসিস। ওকে? তাহলে সাইটোপ্লাজমের দুভাগ হয়ে যাওয়াটা হচ্ছে সাইটোকাইনেসিস। এটা কিন্তু ক্যারিওকাইনেসিসের পরে ঘটে, আগে ঘটবে না কিন্তু, ঠিক আছে? ওকে, এই জিনিসটা একটু মাথায় রাখবা। এবং তোমার হচ্ছে যে উদ্ভিদ কোষে সাধারণত কোষ প্রাচীর সৃষ্টি হয়, প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর সৃষ্টি হয় না। এটা একটু মানে কোষ প্লেট যেটা আছে এটা সৃষ্টি হয় না, এটা একটু মাথায় রাখবা। এবং তোমার হচ্ছে যে কোষ প্লেট যেটা আছে তোমার হচ্ছে যে এই যে বিষুবীয় অঞ্চলের লাইসোজোমের নাই ফ্রাগমোজোম জমা হয়। কোষ প্লেট তৈরিতে তোমার হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং লাইসোজোমের নাই ফ্রাগমোজোম এগুলো হচ্ছে গিয়ে সাহায্য করে। কোষ প্লেটে তোমার সাধারণত সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন অন্যান্য যে সকল আছে গিয়ে তোমার পলিস্যাকারাইড আছে এগুলো তোমার হচ্ছে যে কোষ প্লেট তৈরিতে সাহায্য করে, আলটিমেটলি কোষ প্রাচীর তৈরিতে সাহায্য করে। ঠিক আছে? এবার আমরা এখান থেকে একটু জানবো হচ্ছে যে যদি সাইটোকাইনেসিস না হইতো এবং ক্যারিওকাইনেসিস বারবার রিপিটেডলি হইতো তাহলে একটা কোষের মধ্যে দুইটা নিউক্লিয়াসই থাকতো না, অসংখ্য নিউক্লিয়াস তৈরি হতো। এটাকে বলা হয় মুক্ত নিউক্লিয়ার বিভাজন। এখানে দেখো একটা এমসিকিউ আছে যে ডাবের পানি মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফসল। ডাবের পানি মুক্ত নিউক্লিয়ার বিভাজনের মাধ্যমে হয়ে থাকে, একটু মনে রাখবা। এখন মুক্ত নিউক্লিয়ার বিভাজন যদি কোনো উদ্ভিদ কোষে ঘটে তাহলে ওই উদ্ভিদ কোষে অসংখ্য নিউক্লিয়াস থাকবে একটা কোষের ভিতরে, তখন সেই কোষটাকে বলবো আমরা সিনোসাইট। এবং প্রাণী কোষে যখন মুক্ত নিউক্লিয়ার বিভাজন ঘটে একটা কোষে অসংখ্য নিউক্লিয়াস থাকে তখন সেটাকে বলবো প্লাজমোডিয়াম। তাহলে বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে বলা হয় সিনোসাইট, বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষকে বলা হয় প্লাজমোডিয়াম। এটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবা। এবং ওভারঅল ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস পার্থক্য এটা তোমার ক্ষয়ের মতো করেই মনে রাখো, এটা গড় জন্য অত বেশি ইম্পর্টেন্ট না। ঠিক আছে? এরপরে পেজে দেখি কি আছে, এবার হচ্ছে মাইটোসিসের গুরুত্ব এবং তাৎপর্য। এইটা সিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? এতক্ষণ যা দেখালাম বেশিরভাগ এমসিকিউ, এবার হচ্ছে মাইটোসিসের সিকিউ এর টপিক দেখো। তাহলে মাইটোসিসের গুরুত্ব এবং তাৎপর্য প্রয়োজনীয়তার মধ্যে এখানে দেখো প্রায় 11টা পয়েন্ট আছে তোমাদের। হ্যাঁ? এই পয়েন্টগুলো তুমি যদি বুঝো তাহলে কিন্তু তুমি পরীক্ষা খাতায় এমনিতেই সৃজনশীল লিখতে পারো। এখান থেকে কিছু এমসিকিউ আসে, বেশিরভাগ এটা পুরোটাই সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। তাহলে মাইটোসিস কিসের জন্য দরকার? এক নম্বর হচ্ছে যে দেহ গঠন এবং দৈহিক বহুকোষী জীবের দেহ গঠন, দৈহিক বৃদ্ধি মাইটোসিসের মাধ্যমে হয়। বংশবৃদ্ধি ঘটে, তারপরে জননাঙ্গ সৃষ্টি, জনন কোষের সংখ্যা বৃদ্ধি। জনন কোষ সৃষ্টি কিন্তু নাই বলো। জনন কোষ সৃষ্টি হয় শুধুমাত্র মিয়োসিস প্রক্রিয়া, এটা মাথায় রাখবা। এটা জননাঙ্গ সৃষ্টি এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধি এইটাতে কাজ করে। নির্দিষ্ট আকার আয়তন কোষে রক্ষা পায়। একদম সিমিলার, আমরা এটা আগে পড়ছি, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা পায়। কারণ কি? সিমিলার মাতৃকোষের মতো নিউক্লিয়াস সাইটোপ্লাজম তৈরি হয়। ক্রোমোজোমের সমতা রক্ষা পায়, ক্ষতস্থান পূরণ, কোথাও যদি কেটে যায় আমাদের ক্ষতস্থানটা কিন্তু মাইটোসিস প্রক্রিয়ায় পূরণ হয়। ক্রমাগত ক্ষয়পূরণ, যেমন যেই কোষটা নষ্ট হয়ে যায় সেটা আবার মাইটোসিস প্রক্রিয়ায় ঠিক হয়। ক্রমাগত ক্ষয়পূরণ, পুনরুৎপাদন, উন্নত বৈশিষ্ট্য স্থিতিশীল রক্ষা, অনিয়ন্ত্রিত মাইটোসিসের কোফাল। অনিয়ন্ত্রিত মাইটোসিসের কোফালটা কিন্তু মনে রাখবা, টিউমার, ক্যান্সার সৃষ্টি হয় কিন্তু অনিয়ন্ত্রিত মাইটোসিস সেল ডিভিশনের কারণে। সুতরাং এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এই সম্পর্কে তোমার এখানে হালকা পাতলা লেখা আছে, এই জিনিসটা একটু পড়তে হবে তোমাদের। অনিয়ন্ত্রিত মাইটোসিস, মাইটোসিস প্রক্রিয়াটা সাধারণত নিয়ন্ত্রিত উপায়ে হয়ে থাকে। জি1, জি2 এগুলোর প্রত্যেকটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যাওয়ার জন্য চেক পয়েন্ট থাকে, কিছু গুরুত্বপূর্ণ প্রোটিন ওখানে কাজ করে। এবং কোনো কারণে যদি ওইগুলা ডিসফাংশন হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে যে মাইটোসিস প্রক্রিয়াটা নিয়ন্ত্রণে থাকে না। তখন তোমার হচ্ছে আনকন্ট্রোল সেল ডিভিশন হয়, যার কারণে অনেকগুলো সেল এক জায়গায় গ্যাদার হয়, আস্তে আস্তে টিউমার সেল ফর্মেশন করে। এবং যদি কোনো কারণে ওই সেলের জিনগত পরিবর্তন আসে এবং সেই সেল কিছু এমন উপাদান তৈরি করে যা মানুষের জন্য ক্ষতিকর, তাহলে ওই সেলটা তখন ক্যান্সার সেলে পরিণত হয়ে যায়। ঠিক আছে? এইভাবে টিউমার ক্যান্সার অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে হয়ে থাকে, এটা একটু মনে রাখবা। ঠিক আছে? ক্যান্সার হলো ক্রাব, যেটাকে কাকটার সাথে তুলনা করা হয়েছে, এটা একটু মনে রাখবা। ঠিক আছে? হাত পা ছড়িয়ে ছড়িয়ে থাকে কাইন্ড অফ এরকম। এবং আমাদের আছে যে এই যে এখানে দেখো লেখা আছে সাইক্লিন কোষের সিডিকে নিয়ন্ত্রণ সাধারণত নষ্ট হয়ে যায়। এর পিছনে একটা রিজন আছে, সেটা হলো P53 নামক একটা প্রোটিন আছে, এটা আমাদের কোষকে বিভাজন হতে বিরত রাখে। তার মধ্যে P53 যদি কোষকে বিভাজন হতে বিরত রাখে, তাহলে P53 যখন অ্যাক্টিভ তখন কিন্তু সেল ডিভিশন হবে না। কিন্তু আমাদের বডিতে নরমালি বেশিরভাগ P53 প্রোটিন ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, এজন্য সেল ডিভিশনটা হয়। কিন্তু কোনো কারণে যদি তোমার হচ্ছে সবগুলা তোমার হচ্ছে যে
তোমার হচ্ছে ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তাহলে কিন্তু তখন আর সেল ডিভিশন কন্ট্রোলে থাকবে না, তখন সেল ডিভিশন আনকন্ট্রোল ওয়েতে হতে থাকবে, তখন তোমার আস্তে আস্তে হচ্ছে সেটা টিউমার সেল ফর্মে করবে, ঠিক আছে? এবং ক্যান্সার কোষ, এটা টিউমার কোষ সৃষ্টি হওয়াটাকে বলা হয় সাধারণত অঙ্কোজেনেসিস, বাট অঙ্কোজেনেসিস কিন্তু ক্যান্সার সৃষ্টি হওয়াকেও বলা হয়। এই জিনিসটা একটু মাথায় রাখবা। এবং কিছু কার্সিনোজেনিক বা মিউটোজেনিক পদার্থ আছে যেগুলো তোমার ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী, এটা মনে রাখবা। কিছু কিছু ভাইরাস আছে যেগুলো ক্যান্সার সৃষ্টি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটা হচ্ছে যে তোমার B6 B7 জিন, এই দুটি ক্যান্সার সৃষ্টি করে থাকে মানুষের ক্ষেত্রে সাধারণত, এটা মনে রাখতে হবে। এরপর হচ্ছে যে দেখো কোষের মৃত্যু, আমাদের সাধারণত কোষের দুই ভাবে মৃত্যু ঘটে, একটা হচ্ছে নেক্রোসিস আর একটা হলো অ্যাপোপ্টোসিস। নেক্রোসিস আর একটা অ্যাপোপ্টোসিস। নেক্রোসিস হচ্ছে যে টক্সিসিটির কারণে, মানে বিষক্রিয়ার কারণে যে কোনো কারণে সেল মারা যেতে পারে, সেটাকে বলা হয় নেক্রোসিস, বা পুষ্টির কারণে হইতে পারে। আর অ্যাপোপ্টোসিস হলো প্রোগ্রাম সেল ডেথ, মানে জেনেটিক্যালি একটা সেল ডেথ প্রোগ্রাম করা থাকে যে এই নির্দিষ্ট সময় পর সেলটা মারা যাবে। যেমন আমাদের আরবিসি 120 দিন পর পর ভাঙে, 4 মাস অলমোস্ট। সুতরাং 4 মাস পরে যেটা ভেঙে যাবে, এটা কিন্তু একটা প্রোগ্রাম সেল, যেটা অ্যাপোপ্টোসিসের মাধ্যমে কন্ট্রোল হয়ে থাকে। বাস এই জিনিসটা একটু মাথায় রাখলে হয়ে গেল। এবার এখানে এটা হতে আসতে পারে মাইটোটিক ইনডেক্স, বা এমআই বলতে কি বোঝো? ফার্স্ট পেপারে যদি এমআই আসে, এমআই বলতে কি বোঝো, তাহলে অবশ্যই সেটা মাইটোটিক ইনডেক্স। যেমন আমাদের দেহে যতগুলো কোষ আছে সব তো আর একই সাথে মাইটোসিস ঘটে না, তাই না? তাহলে মোট কোষের সংখ্যা নিচে আর যে কটা মাইটোসিস ঘটছে ওটার উপরে দিলে মোট তোমার হচ্ছে যে মোট কোষের মধ্যে কত সংখ্যক কোষ তোমার হচ্ছে যে মাইটোসিসরত অবস্থায় আছে, সেটাকে সাধারণত বলা হচ্ছে যে এমআই। এই জিনিসটা বোঝা যায়, একটা রেশিও আকারে পাওয়া যায়, এটাকে এমআই বলা হচ্ছে। এটা একটু মাথায় রাখবা। এবার হচ্ছে এমাইটোসিস মাইটোসিসের পার্থক্য, এটা বেশি ইম্পর্টেন্ট না, মোটামুটি ইম্পর্টেন্ট, একটু পড়ে রেখো, ঠিক আছে? এবার আমরা পড়বো হচ্ছে যে মিওসিস, কারণ আমাদের মাইটোসিস পড়া শেষ। মাইটোসিস থেকে তাহলে গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখন আমরা মিওসিস পড়বো। মিওসিসেরও কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে যেগুলো সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে সেই জিনিসগুলো আমি এখানে হাইলাইট করে দিয়েছি, খুব গুরুত্বপূর্ণ সহকারে জিনিসগুলো পড়বা। ওকে, তো মিওসিসকে হ্রাসমূলক বলার কারণ কি? এটা কিন্তু আমি অলরেডি বলছি তোমাদের, যে মিওসিসকে কেন হ্রাসমূলক বলা হয়, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় এই কারণে। এই দেখো দেখে আছে এখানে যে তোমার হচ্ছে যে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে কি হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। এর পিছনে কারণ হচ্ছে যে তোমার হচ্ছে যে এর যে নিউক্লিয়াস সেটা পরপর দুবার বিভাজিত হয়, কিন্তু ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয়। এই জিনিসটা দেখো এখানে লেখা আছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস পরপর দুবার এবং ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয়। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবা। মাইটোসিসে ক্রোমোজোম নিউক্লিয়াস উভয় একবার করে বিভাজিত হয়, আর এর নিউক্লিয়াস দুইবার এবং ক্রোমোজোম মাত্র একবার। ফলে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে কি হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। এটাকে বলা হচ্ছে তোমার মিওসিস কোষ বিভাজন। খুবই গুরুত্বপূর্ণ, সংজ্ঞাটা ভালো করে পড়ে নিবা, ঠিক আছে? এখন জানতে হবে মিওসিস কোথায় ঘটে। মিওসিস শুধুমাত্র বহুকোষী যে সকল জীব আছে তাদের তোমার হচ্ছে জনন মাতৃকোষে ঘটে থাকে। মনে রাখবো, বহুকোষী জীবের বা ডিপ্লয়েড জীবের বলতে পারি আমরা, ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে ঘটে থাকে। এবং যারা হ্যাপ্লয়েড জীব আছে এদের কিন্তু জাইগোটে মিওসিস ঘটে। এই দুটো জিনিস মাথায় মনে রাখবা, ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে, হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মিওসিস বা মায়োসিস ঘটে থাকে, ঠিক আছে? ওকে, এখন হচ্ছে যে এখান থেকে তুমি কি কি পড়বা দেখো। মিওসিসকে তোমার হচ্ছে যে বিজ্ঞানী ফার্মার এবং মূল সর্বপ্রথম হ্রাসমূলক বিভাজন হিসেবে চিহ্নিত করেন, এই জিনিসটা পড়বা, ঠিক আছে? আর এখানে তেমন কিছু গুরুত্বপূর্ণ নাই। মিওসিস কোথায় ঘটে এটা কিন্তু অলরেডি আমি বলছি। নিম্ন শ্রেণীর হ্যাপ্লয়েড জীবের মিওসিস তোমার জাইগোটে, আর উচ্চ শ্রেণীর ডিপ্লয়েড জীবের মিওসিস নিষেকের পূর্বে তোমার হচ্ছে যে জনন মাতৃকোষে ঘটে থাকে। খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রটা উদ্দীপক অনুসারে থাকে মাইটোসিস এবং মিওসিস বোঝানোর জন্য। যদি 2n থেকে এরকম nn 4টা কোষ তৈরি হয় তাহলে তুমি বুঝে নিবা এটা হলো মিওসিস, আর যদি 2n থেকে 2n সংখ্যক কোষ দেখানো হয় উদ্দীপকে তাহলে সেটা তুমি বুঝে নিবা কি, মাইটোসিস। তা মিওসিস যেটা আছে, এই মিওসিস তোমার হচ্ছে যে সাধারণত বিভিন্ন ধরনের হয়ে থাকে। মিওসিস তোমার সাধারণত দুই ভাবে ঘটে থাকে, একটা হচ্ছে মিওসিস 1 আর একটা হলো মিওসিস 2, ঠিক আছে? মিওসিস 1 যেটা আছে, মিওসিস 1 যেটা আছে এটার আবার তোমার 4টা স্টেপ আছে, ঠিক আছে? মিওসিস 1 যেটা আছে এটা তোমার হচ্ছে যে সাধারণত প্রোফেজ এক, মেটাফেজ এক, অ্যানাফেজ এক এবং টেলোফেজ এক, এই 4টা স্টেপে ভাগ করা আছে। জাস্ট মনে রাখবা মাইটোসিসের মতোই, কিন্তু মাইটোসিস পুরো মেটাফেজ ছিল, মিওসিসের ক্ষেত্রে এখানে কোনো প্রো মেটাফেজ শব্দটা আসবে না, তোমার হচ্ছে যে মেটাফেজ আসবে সরাসরি। দেখো এখানে তোমার হচ্ছে যে মিওসিস যেটা, এটাও কিন্তু তোমার হচ্ছে কি কোষ চক্রের মতো ঘটনা ঘটে এবং ইন্টারফেস ঘটে প্রস্তুতিমূলক পর্যায়ে। তারপরে আলটিমেটলি মিওসিস 1 ঘটে, তারপরে তোমার ইন্টারকাইনেসিস, মানে মিওসিস 1 আর মিওসিস 2 এর মধ্যে একটা সাইটোকাইনেসিস ঘটে, ঘটে একটা কোষ থেকে ওভারঅল 2টা হয়। তারপরে আবার মিওসিস ঘটে, তোমার মিওসিস 2 ঘটে তোমার, সেখান থেকে আবার 2টা ওভারঅল 4টা কোষ তৈরি হয়, ঠিক আছে? মিওসিস 1 যেটা, এটার মধ্যে আবার তোমার প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1 এই ধাপগুলো রয়েছে। আর মিওসিস 2 এর মধ্যে সিমিলার, জাস্ট 2 দিয়ে নামগুলো আছে, একদম সিমিলার, জাস্ট মনে রাখো প্রো মেটাফেজটা নাই, মেটাফেজ। ওকে, এইটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, প্রোফেজ এক যেটা। প্রোফেজ একের আবার 5টা উপপর্যায় রয়েছে, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস। মাইটোসিসের ক্যারিওকাইনেসিসের 5টা চিত্রর মতোই তোমার এখানে 5টা চিত্র ভালো করে প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকটা ধাপের চিত্র এবং তার বৈশিষ্ট্য, কারণ এইখান থেকে আবার সৃজনশীল কোশ্চেন হয়। মাইটোসিসের মতোই, ক্যারিওকাইনেসিসের ধাপগুলোর মতোই এইখান থেকে চিত্র হতে পারে। এইজন্য এগুলো তোমার ভালো করে মুখস্থ করতে হবে, ঠিক আছে? এখান থেকে তোমার যে জিনিসটা রাখতে হবে সেখানে একটু দেখো যে মিওসিস তোমার আছে যে
কি কি ভাবে হয়ে থাকে সাধারণত? এটা হচ্ছে টার্মিনাল মিয়োসিস, যেটা একদম শেষ, যেমন তোমার সাধারণত যখন শুক্রাণু মাতৃকোষ বা ডিম্বাণু মাতৃকোষ থেকে শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়, ওইটার পরে কিন্তু আর ডিভিশন হয় না, এই কারণে এটা কিন্তু শেষ মিয়োসিস, এই জন্য এটা বলা হয় টার্মিনাল মিয়োসিস। এবং উদ্ভিদের ক্ষেত্রে বিশেষ করে তোমার হচ্ছে যে স্পোরিক মিয়োসিস বলা হয় উদ্ভিদের ক্ষেত্রে, মিয়োসিসটাকে যেমন পুংরেণু, তারপরে তোমার হচ্ছে যে স্ত্রী রেণু, এগুলো এক ধরনের স্পোর, মেগা স্পোর, মাইক্রো স্পোর, এরকম স্পোর বলা হয়ে থাকে, এই জন্য ওদের মিয়োসিস বলা হয় স্পোরিক মিয়োসিস। এবং জাইগোটিক মিয়োসিস এক ধরনের, সেটা হলো একটু আগেই বললাম যে হ্যাপ্লয়েড সি, ওদের জাইগোটিক মিয়োসিস ঘটে, ওই মিয়োসিসটাকে বলা হয় তখন জাইগোটিক মিয়োসিস। এখন এই মিয়োসিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোষ বিভাজন প্রক্রিয়া, কারণ মিয়োসিস ঘটে বলে কিন্তু তোমার আছে যে যারা ডিপ্লয়েড জীব আছে তাদের কিন্তু প্রজাতি থেকে প্রজাতির যে ধারাবাহিকতা, এটা কিন্তু বজায় থাকে। কারণ জনন মাতৃকোষে যদি মিয়োসিস না ঘটতো, তাহলে কিন্তু তোমার হ্যাপ্লয়েড শুক্রাণু এবং ডিম্বাণু হ্যাপ্লয়েড এগুলো তৈরি হতো না। কারণ আমরা সবাই জানি যে যৌন জননের পূর্ব শর্ত হচ্ছে শুক্রাণু ডিম্বাণু মিলিত জাইগোট তৈরি করবে, তাই না? তাহলে এই জাইগোট তৈরি হতে হলে অবশ্যই তোমার হচ্ছে হ্যাপ্লয়েড এবং হ্যাপ্লয়েড শুক্রাণু এবং হ্যাপ্লয়েড ডিম্বাণু মিলিত হতে হবে। তাহলে জাইগোটটা হবে ওভারঅল মাতৃকোষের মতো বা জীবদেহের মতো আমাদের ডিপ্লয়েড জীবের 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। এই কারণে তোমার কিন্তু মিয়োসিস খুবই গুরুত্বপূর্ণ, সামনে লেখা আছে, ওইটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, ওভারঅল তোমার হচ্ছে যে তোমার হচ্ছে মিয়োসিসের থেকে আর কি কি পড়তে হবে দেখো। তোমার হচ্ছে যে এখান থেকে তেমন কিছু গুরুত্বপূর্ণ জিনিস পড়ার নাই তোমার। ওভারঅল একবার মিয়োসিস ঘটে তোমার হচ্ছে যে 4টা কোষ তৈরি হয়। দেখো মিয়োসিসের বৈশিষ্ট্যের মধ্যে এই কথাগুলো লেখা আছে যে মিয়োসিস সাধারণত জনন মাতৃকোষ হয়ে থাকে, অবশ্যই মনে রাখবা এটা। এই ধরনের বিভাজনে নিউক্লিয়াস 2 বার বাট ক্রোমোজোম মাত্র 1 বার বিভাজিত হয়, ফলে অপ্রত্যক্ষিক কোষ মাতৃকোষে কি হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। ঠিক আছে, এই বৈশিষ্ট্যগুলো পড়লে কিন্তু এমসিকিউ হয়ে যাবে, সাথে বৈশিষ্ট্য তো ইম্পর্টেন্ট। উপরে একটা দীর্ঘ পর্যায়ের 5টা উপপর্যায় আছে, যে লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এন্ড ডায়াকাইনেসিস। এবং হোমোলগাস ক্রোমোজোমগুলো জোড় বেঁধে জোড় বাঁধার পরে বাইভ্যালেন্ট সৃষ্টি করে। এই বাইভ্যালেন্ট জিনিসটা কোন ধাপে তৈরি হয় এটা আমরা পড়বো। জাইগোটিনে বাইভ্যালেন্ট তৈরি হয়। তারপরে কায়াজমা, ক্রসিং ওভার, এটা কিন্তু মাইটোসিসে ঘটে না, এখানেই ঘটে, জিনের বিনিময় ঘটে থাকে। ঠিক আছে, নতুন বৈশিষ্ট্য তৈরি হয় যেটা কারণে মাতৃকোষ একবার বিজিত হয়ে টোটাল 4টা অবট্ট কোষে তৈরি করে, এবং স্বতন্ত্র ক্রোমোজোমের বিন্যাস ঘটতে থাকে। ক্রসিং ওভার ঘটার কারণে যে নতুন নতুন বৈশিষ্ট্য তৈরি হয়, ফলে মাতৃকোষের সবগুণ সম্পন্ন কিন্তু হয় না। ঠিক আছে, এবং মিয়োসিস হলো জীবসমূহের বৈশিষ্ট্য সৃষ্টির প্রধান উপায়। বৈচিত্র্য কেন? বৈচিত্র্য মানে তো ভিন্নতা, ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য তোমার হচ্ছে নতুন নতুন করে জীবের মধ্যে আসে, কিন্তু এই মিয়োসিস কোষ বিভাজনের কারণে। এবং এটার একমাত্র রেজাল্ট হচ্ছে ক্রসিং ওভার। ক্রসিং ওভার হয়, ক্রোমোজোমের অংশের বিনিময় ঘটে, জিনের বিনিময় ঘটে, এবং আলটিমেটলি নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয়। ওকে, এবার হচ্ছে যে এই মিয়োসিস প্রক্রিয়া, একটু আগে আমি বলছি মিয়োসিস প্রক্রিয়া হচ্ছে যে তোমার সাধারণত প্রস্তুতি হলো ইন্টারফেস, তারপরে মিয়োসিস 1, তারপরে তোমার ইন্টারকাইনেসিস, দেন মিয়োসিস 2, তারপরে আবার ওভারঅল সাইটোকাইনেসিস 2 যেটা আছে সেটা ঘটে থাকে। ঠিক আছে, এবং মিয়োসিস 1 এবং মিয়োসিস 2 এর আবার 4টা করে পর্যায় আছে। বিশেষ করে মিয়োসিস 1 এর প্রোফেজ 1 এ কিন্তু দেখো 5টা উপপর্যায় আছে, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এটা বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো তোমার সৃজনশীল জন্য না পড়লেও কোনো সমস্যা নেই, জাস্ট এমসিকিউর মতো করে পড়ে যাবা। ঠিক আছে, এখন মিয়োসিস 1 যেটা আছে, মিয়োসিস 1 এর তোমার যেহেতু এটা দীর্ঘ পর্যায় হওয়ার কারণে এটাকে 5টা পর্যায়ে ভাগ করা হয়েছে। ফার্স্ট হলো প্রোফেজ 1। প্রোফেজ 1 এ তোমার হচ্ছে যে লেপ্টোটিন আছে, জাইগোটিন আছে, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। তোমাদের ফার্স্টে আছে যে এগুলা চিত্র আঁকা প্র্যাকটিস করতে হবে। তারপর তুমি একটু বইটা পড়লে সুবিধা হবে। দেখো এখানে চিত্র দেওয়া আছে। এখানে লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন সবগুলা চিত্রই দেখো। এটা হলো লেপ্টোটিন, ক্রোমোজোমগুলা কিভাবে নিজেদের মধ্যে এলোমেলোভাবে রয়েছে, এটা হলো লেপ্টোটিন। আর এই ধাপে জাস্ট এই যে তোমার যে ছোট ছোট চিরুনির দাঁতের মতো কিছু অংশ দেখতে পাচ্ছ না, এগুলোকে ক্রোমোমিয়ার বলা হয়। লেপ্টোটিনের শুধু ক্রোমোমিয়ার, আর জাইগোটিনের ক্রোমোমিয়ার দেখা যায়, কোনো ধাপে থাকে না, এটা মাথায় রাখবা। লেপ্টোটিন, এই চিত্রগুলো ড্র করা শিখতে হবে। এখানে 5টা চিত্র তোমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে, এই 5টা মাস্ট। বাকিগুলো না করলেও কোনো সমস্যা না, ওগুলো সৃজনশীল পরীক্ষা আসবে না। ঠিক আছে, এইগুলো তুমি প্র্যাকটিস করতে হবে। তাহলে লেপ্টোটিনের মধ্যে তোমার হচ্ছে ক্রোমোমিয়ার দেখা যায়, তারপরে জাইগোটিন দেখছো, জাইগোটিনে কিন্তু লেপ্টোটিনের ক্রোমোজোমগুলো কিন্তু জোড় বাঁধি নাই, বাট জাইগোটিনের সেই ক্রোমোজোমগুলো এই যে জোড় বাঁধছে না, এটা একটা জোড়, এটা একটা জোড়। এই জোড় বাঁধার সৃষ্টিকে বলা হচ্ছে যে সিনাপসিস। জোড় বাঁধা প্রক্রিয়াকে বলা হয় সিনাপসিস। এবং জোড় সৃষ্টি হওয়ার পরে এই ক্রোমোজোম জোড়াটাকে বলা হলো বায়োভ্যালেন্ট। কি বলা হয়? বায়োভ্যালেন্ট। তাহলে বায়োভ্যালেন্ট বা সিনাপসিস কোন ধাপে দেখা যায়? আচ্ছা, হবে জাইগোটে। এটা কিন্তু রিডিং মধ্যে আছে, এমসিকিউ জন্য ইম্পর্টেন্ট, প্লাস বৈশিষ্ট্য মুখস্থ করবা। এরপর হচ্ছে প্যাকাইটিন। প্যাকাইটিন ধাপে তোমার পাশাপাশি 2টা ক্রোমোজোম, হোমোলগাস ক্রোমোজোম, তাদের মধ্যে জোড় বাঁধে এবং এক্স আকৃতির একটা অক্ষরের মতো কাইজমা বা সংযোগ তৈরি হয়। সেই কাইজমা সৃষ্টি কিন্তু প্যাকাইটিনে হয়, এটাও কিন্তু এমসিকিউ জন্য ইম্পর্টেন্ট। এবং এদের মধ্যে তোমার ক্রসিং ওভার হয়, মানে এই ক্রোমোজোমের অংশ ওই ক্রোমোজোম, ওই ক্রোমোজোম অংশ এই ক্রোমোজোম, এইভাবে ক্রসিং ওভার হয়, জিনের আদান-প্রদান ঘটে। এটা কিন্তু প্যাকাইটিন, এমসিকিউ আসলে অ্যান্সার হবে প্যাকাইটিন। এবং ক্রোমোজোমগুলো জোড় বাঁধার ফলে একটা ক্রোমোজোমে 2টা করে ক্রোমাটিড থাকে। তাহলে 2টা ক্রোমোজোম ওভারঅল 4টা ক্রোমাটিড, এদেরকে টেট্রাড বলা হয়। তাই টেট্রাড দেখা যাচ্ছে যে প্যাকাইটিন থাকে, মনে রাখবা। ঠিক আছে, আর ডিপ্লোটিন পর্যায়ে কি ঘটে? এই যে নিউক্লিয়ার যে সেন্ট্রোমিয়ার আছে না ক্রোমোজোমের, এই সেন্ট্রোমিয়ার গুলোর মধ্যে আছে যে তোমার হচ্ছে বিকর্ষণ শুরু হয়, ফলে 2 মেয়াদে দুটো সরে যেতে থাকে এইভাবে আস্তে আস্তে। ফলে এই কায়াজমার স্থানে কিন্তু টান পড়ে এবং কায়াজমার স্থানটা প্রান্তের দিকে এইভাবে আস্তে আস্তে সরে যায়। এটাকে বলা হচ্ছে যে প্রান্তীয়করণ।
তাই ডিপ্লোটিনে কিন্তু প্রান্তীয়করণ এবং সেন্ট্রোমিয়ারের মধ্যে বিকর্ষণ দেখা যায়। এবং ওভারঅল ডায়াকাইনেসিসে যে তোমার প্রান্তীয়করণ শেষ হয় আস্তে আস্তে নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়ার লাস এগুলো বিলুপ্ত হয়ে যায় এবং তোমার হচ্ছে যে দুইটা ক্রোমোজোম পরস্পর থেকে আলাদা হয়ে যায়। এবার দুই মেরুর দিকে চলতে শুরু করে, পরবর্তী যে হচ্ছে গিয়ে মেটাফেজ সেই স্টেপে যে পৌঁছায়। ঠিক আছে? তো এই 5টা চিত্র সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ক্রসিং ওভার এই দেখো এখানে সুন্দর করে কালার করে দেখাই দিয়েছে, ওই ক্রোমোজোম অংশ এই ক্রোমোজোম, এই ক্রোমোজোম অংশ ওই ক্রোমোজোম, এখানে দেখা যাচ্ছে শুরু হয় কিন্তু প্যাকাইটিনে, কিন্তু আলটিমেটলি দেখানো হচ্ছে ডায়াকাইনেসিসে, কারণ এইখানে যে শেষ হয়। কিন্তু এমসিকিউ আসলে কিন্তু প্যাকাইটিনটাই তোমার অ্যান্সার দিতে হবে। এবার দেখো গুরুত্বপূর্ণ লাইনগুলো তোমাদের আমি এখান থেকে দাগাই দিই যে কোন ধাপে কি ঘটে। তাহলে হচ্ছে যে লেপ্টোটিন যেটা আছে অনেকটা প্রোফেজের মতোই, যেহেতু এটা প্রোফেজেরই একটা ধাপ, প্রোফেজ 1 এর, যেমন হচ্ছে তোমার এখানে জলবিয়োজন হতে থাকে ক্রোমোজোমগত, ক্রোমোজোমগুলো আস্তে আস্তে মোটা এবং খাটো হতে থাকে। এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে? এই যে আস্তে আস্তে দৃষ্টিগোচর হয় এবং মোটা এবং খাটো হওয়া শুরু করে ক্রোমোজোমগুলা। এই যে জলবিয়োজনে ক্রোমোজোমের সংকোচন চলতে থাকে। আর প্রাণী কোষে বুকেট বা বাকেট নামক তোমার হচ্ছে যে আহ ফুলে তোড়ার মতো এক ধরনের গঠন দেখা যায়, এটাকে পোলারাইজ বিন্যাস বলা হয়। ওকে। আর এই যে এখানেও চিত্রগুলো দেওয়া আছে, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এই চিত্রগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং এই প্রত্যেকটার বৈশিষ্ট্য তোমাকে অবশ্যই জানা লাগবে, ঠিক আছে? লেপ্টোটিনের পরে আবার জাইগোটিন, একটু আগে বলছিলাম ক্রোমোজোমগুলো জোড় বাঁধে, জোড় বাঁধার প্রক্রিয়া বলা হয় সিনাপসিস, আর জোড় বাঁধার পরে ক্রোমোজোম জোড়াকে বলা হয় কি? বাইফেলেন্ট। এখানে লেখা আছে সিনাপসিস কাকে বলা হয়, এটা কত আসতে পারে? হোমোলোগাস ক্রোমোজোম জোড় সৃষ্টি হওয়াকে বলা হয় সিনাপসিস, জোড় হওয়ার পরে ক্রোমোজোম জোড়াকে বলা হয় বাইফেলেন্ট। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সৃজনশীলে ক এর জন্য ইম্পর্টেন্ট। ওকে। এবার হচ্ছে প্যাকাইটিন। এই যে প্যাকাইটিন, প্যাকাইটিনে তোমার কি হয়, হোমোলোগাস ক্রোমোজোমগুলা দেখা হচ্ছে যে পাশাপাশি এক্স অক্ষরের মতো একটা আকৃতি তৈরি করছে। এই দেখো এইভাবে জাস্ট ক্রোমোজোম এইখানে, এটা মনে করো যে একটা ক্রোমোজোম, আর এর পাশে যে ক্রোমোজোম থাকে এটা হোমোলোগাস ক্রোমোজোম বলে দুটোকে। এই যে এই জায়গাটা একটা সংযোগ ঘটলো, এই সংযোগ স্থানটাকে বলা হচ্ছে যে কাইজমা। সংযোগ স্থানটাকে কি বলা হয়? কাইজমা। এটা একটু মাথায় রাখবে, এক্স্যাক্টলি যে সংযোগ, তাহলে কাইজমা কিন্তু প্যাকাইটিনে দেখা যায়, শুরু হয় সর্বপ্রথম, ঠিক আছে? এবং এই ধাপে তোমার এই ক্রোমোজোমের অংশ এই ক্রোমোজোমে, এই ক্রোমোজোমের অংশ এই ক্রোমোজোমে আদান প্রদান ঘটে, জিনের আদান প্রদান ঘটে আলটিমেটলি, ফলে নতুন বৈশিষ্ট্য তৈরি হয়। এভাবে ক্রোমোজোম গুলার আদান প্রদান ঘটা সাধারণত প্যাকাইটিনে দেখা যায়, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? এরপর হচ্ছে যে প্যাকাইটিনে দেখো কি কি আছে, তাহলে প্যাকাইটিনে আমরা ফার্স্টে দেখবো যে এই যে ক্রোমোজোম, দুইটা হোমোলোগাস ক্রোমোজোমের, এই একটা ক্রোমাটিড আর এই একটা ক্রোমাটিড, তাহলে টোটাল এখানে দুইটা ক্রোমোজোমে চারটা ক্রোমাটিড, এদেরকে একসাথে বলা হয় টেট্রাড। এই যে চারটা ক্রোমাটিডকে একসাথে টেট্রাড বলা হয়। এটা এমসিকিউ জন্য ইম্পর্টেন্ট, আর টেট্রাড কাকে বলে এটা কথা আসতে পারে, একটু পড়ে নিবা, ঠিক আছে? ওকে। আর এই যে এখানে একটা জিনিস বোঝার আছে, একটু খেয়াল করো, সেটা হচ্ছে যে এই যে পাশাপাশি দুইটা ক্রোমোজোম, এর এই ক্রোমাটিড আর এই ক্রোমাটিড একই ক্রোমোজোমের ক্রোমাটিড, এই দুটো হচ্ছে সিস্টার ক্রোমাটিড। আর এই ক্রোমোজোম এর ক্রোমাটিড আর ওই ক্রোমোজোমের এই ক্রোমাটিডটা আছে যে দুইটা ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিড, তাই এদেরকে নন সিস্টার। মনে রাখবে ক্রসিং ওভার শুধুমাত্র এই নন সিস্টার ক্রোমাটিডের মধ্যেই অংশের বিনিময়, সিস্টার ক্রোমাটিড কিন্তু না। দুইটা পাশাপাশি ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়, নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়কে বলা হয়। দেখো এখানে লেখা রয়েছে এই জিনিসটা, যে একই জোড়ার দুটি ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিডকে নন সিস্টার ক্রোমাটিড বলা হয়, ঠিক আছে? আর নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে এক্স অক্ষরের মতো একটা আকৃতির অংশ তৈরি হয় এবং এটাকে কাইজমা বলা হয়। তারপরে সেটার মধ্যে ক্রসিং ওভার ঘটে থাকে, সাধারণত জিনের বিনিময় হওয়াটাকে ক্রসিং ওভার বলা হয়। এবার পরীক্ষার কয়ের জন্য ইম্পর্টেন্ট এবং হচ্ছে যে এখান থেকে এমসিকিউ হয়, প্রত্যেকটা সংখ্যা এখান থেকে ইম্পর্টেন্ট, মুখস্থ করবা, ঠিক আছে? তোমার হচ্ছে যে এই ধাপে স্টিল নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়ার লাস এগুলো থাকে। এরপর হচ্ছে ডিপ্লোটিন। ডিপ্লোটিন যেটা আছে এখানে জাস্ট তোমার হচ্ছে যে সেন্ট্রোমিয়ারের মধ্যে বিকর্ষণ শুরু হতে থাকে, এই জিনিসটা একটু মাথায় রাখবা, লুপ মতো তৈরি হয় সাধারণত। তোমার হচ্ছে যে কাজমেস্টানে এই যে বিকর্ষণ শুরু হতে থাকে, তারপরে তোমার হচ্ছে যে বিকর্ষণ পরে তোমার লুপের সৃষ্টি হয় ভিতরে একটা, এবং কাজমা স্থানটা প্রান্তের দিকে সরে যায়, এটাকে বলে প্রান্তিকরণ। লুপ যদি সাধারণত একটা কাজমা থাকলে লুপ হয়েছে যে তোমার 180 ডিগ্রি, দুইটা কাজমা থাকলে লুপের কোণের পরিমাণ হয় সাধারণত 90 ডিগ্রি। এই জিনিসটা একটু মাথায় রাখবা। এরপর লাস্ট স্টেপ, সেটা হচ্ছে যে ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিসে কি হয়? ডায়াকাইনেসিসে তোমার সবচেয়ে মোটা এবং খাটো হওয়া শুরু করে, কারণ পরের ধাপ হচ্ছে কি মূলত মেটাফেজ, ঠিক আছে? এবং তোমার হচ্ছে যে এই পর্যায়ে শেষে দুইটা ক্রোমোজোম দুইটা থেকে আলাদা হয়ে মেটাফেজে যখন যায়, দেখো দুইটা ক্রোমোজোম দেখো আলাদা হয়ে গেছে। সুতরাং ডায়াকাইনেসিস শেষে কিন্তু আলাদা হয়ে মেটাফেজে প্রবেশ করে এবং ক্রোমোজোমগুলা বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। এইখানে আর তেমন কিছু বলা নাই। এই ধাপটি মনে রাখবা সম্পূর্ণ নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিয়ার লাসের অদৃশ্য বা বিলুপ্তি হয়ে যায়, ঠিক আছে? এখান থেকে এটা পড়লেই হয়ে গেল। ওকে, এরপরে বাকি যে ধাপগুলো রয়েছে এটা জাস্ট তোমার এমসিকিউ এর মতো হচ্ছে, আমরা আগেই পড়ে আসলাম, ওইগুলোই মোটামুটি লেখা রয়েছে। যেমন অ্যানাফেজে সাধারণত তোমার ভিএল যে আকার ধারণ করে, এটা তোমরা আগে থেকেই জানি, বেটা সেন্টি সাবলেট যে অ্যাক্টোসেন্টি টেলোসেন্টি, এটা মনে রাখবা। আর সব এমসিকিউ এর মতো করে পড়লেই হয়ে গেল এখান থেকে। ইন্টারকাইনেসিস বা সাইটোকাইনেসিস 1 কাকে বলে, এটা পরীক্ষায় মাঝে মাঝে আসে।
মায়োসিস ১ আর মায়োসিস ২ এর মধ্যবর্তী যে পর্যায়ে সাইটোকাইনেসিস ঘটে এটাকে বলা হয় ইন্টারকাইনেসিস বা সাইটোকাইনেসিস ১। ঠিক আছে? এখানে কোনো তোমার হচ্ছে ডিএনএর প্রতিরূপ তৈরি হয় না। কারণ এটা ইন্টারফেসিং হয়ে যায়। তোমার মেয়োসিস শুরু হওয়ার আগে। এই কারণে এটা ঘটে না, এটা মাথায় রাখবা। মেয়োসিস ২ যেটা আছে এরও সিমিলার ভাগ আছে বাট এর প্রোফেজ ১ এ কিন্তু আর লেপটিন জাইগোটের মতো কোনো ভাগ নাই। জাস্ট আমরা প্রোফেজ ১, মেটাফেজ ১, অ্যানাফেজ ১, টেলোফেজ ১। এগুলো জাস্ট এমসিকিউ এর মতো করে পড়বা। কোন ধাপে কি ঘটে ওভারঅল আগের বৈশিষ্ট্যের মতোই। সুতরাং এখান থেকে নতুন করে মুখস্থ করার কিছু নাই। ঠিক আছে? ওভারঅল সাইটোকাইনেসিস ২ দেখো, ফাইনাল যে সাইটোকাইনেসিসটা ঘটে যখন ২ টা কোষ থেকে ৪ টা কোষে পরিণত হয় ওভারঅল, তখন তোমার আছে যে সাইটোকাইনেসিস ঘটে ওইটা। এরপর হচ্ছে মিয়োসিসের গুরুত্ব। এটা আবার সিকিউর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? মিয়োসিসের গুরুত্বটা হলো সিকিউর জন্য ইম্পর্টেন্ট। খুব ভালো করে পড়বা। মাইটোসিসের গুরুত্বের মতো এটা ইম্পর্টেন্ট। জন্মকোষ সৃষ্টি, ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা, প্রজাতির সক্রিয়তা বজায় রাখা, বৈচিত্র্য সৃষ্টি, ক্রসিং ওভারের কারণে কিন্তু বৈশিষ্ট্য তৈরি হয়। অভিব্যক্তি, গ্যামেট সৃষ্টি, এগুলো এমসিকিউ বিভিন্ন ভাবে আসে, প্লাস আমার সিকিউর জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট। এবার ক্রসিং ওভার, হিসেবে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হলো ক্রসিং ওভার। ওই যে আমরা পড়লাম হচ্ছে যে প্যাকাইটিনের দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় হওয়াটাকে বলা হয় কি? ক্রসিং ওভার। তাহলে ক্রসিং ওভার কাকে বলে? এটা এখান থেকে পড়ো। মিয়োসিস ১ এর ক্ষেত্রে প্যাকাইটিন উপপর্যায় হয়ে থাকে, এটি একটু পড়বা। এখানে থমাস হার্ট বলবে সর্বপ্রথম ভুট্টা উদ্ভিদে ক্রসিং ওভার লক্ষ্য করেন, এটা ইম্পর্টেন্ট। ক্রসিং ওভার প্রক্রিয়াটা দেওয়া রয়েছে, কৌশল খুবই সিম্পল। জাস্ট প্রথমে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে সংযোগ হয়, কাজমা তৈরি হয়। তারপরে কাজমা অংশ থেকে তোমার ২ টা ক্রোমোজোম আলাদা, আলাদা বিভক্ত হয়ে যায় এবং তারপরে ক্রসিং ওভারটা সম্পন্ন হয়। দেখো এখানে চিত্রের মাধ্যমে দেওয়া আছে যে কাইজমা সৃষ্টি হইছে। এই কাইজমার স্থান থেকে তোমার ২ টা ক্রোমোজোমের অংশ কি হয়ে গেছে? আলাদা হয়ে গেছে। এইভাবে ক্রসিং ওভার সম্পন্ন হয়েছে। ঠিক আছে? এই চিত্রটা ভালো করে আঁকবা। এই চিত্রটা যদি আঁকতে পারো তাহলে ক্রসিং ওভার ব্যাখ্যাটা সহজ হবে। চিত্র আঁকা খুবই ডিফিকাল্ট কোনো কিছু না, ইজি। একটু ভালো করে প্র্যাকটিস করলে চিত্রটা আঁকলে তুমি ক্রসিং ওভার ইজিলি ব্যাখ্যা করতে পারবা। এবার হচ্ছে যে ক্রসিং ওভারের তাৎপর্য। এটাও সিকিউর জন্য ইম্পর্টেন্ট। ২ টা কোয়েশ্চেন এখান থেকে ভালো করে মনে রাখবা। ক্রসিং ওভার প্রক্রিয়া কিভাবে ঘটে এবং ক্রসিং ওভারের তাৎপর্য মানে গুরুত্ব একই কথা। ক্রসিং ওভারের গুরুত্ব কি? ক্রসিং ওভার হইলে তোমার ক্রোমাটিডের অংশে বিনিময় ঘটে, ফলে জিনগত পরিবর্তন হয়। জিনে পরিবর্তন হলে কি হয়? বৈশিষ্ট্যগত পরিবর্তন হয়, কারণ জিনের মাধ্যমে বৈশিষ্ট্য সৃষ্টি হয়, তাই না? এই যে বৈশিষ্ট্যগত পরিবর্তন, বৈশিষ্ট্যগত পরিবর্তন হলে কি হয়? জীবের মধ্যে বৈচিত্র্য তৈরি হয়, ভিন্ন ভিন্ন তৈরি হয়, তাই না? নতুন পরিবেশে তারা খাপ খায় নিতে পারে, নতুন প্রজাতি সৃষ্টি হওয়ার পসিবিলিটি থাকে। ঠিক আছে? এই জন্যই কিন্তু মিয়োসিস খুবই গুরুত্বপূর্ণ। নতুন প্রকরণ বা প্রজাতি তৈরির সম্ভাবনা থাকে, উন্নত বৈশিষ্ট্য হইতে পারে। ঠিক আছে? এরপর হচ্ছে যে ক্রসিং ওভারে গবেষণার ক্ষেত্রে গুরুত্ব রয়েছে। তোমার হচ্ছে কি ক্রোমোজোম ম্যাপিং এ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্রোমোজোমের জিনের অবস্থান নির্ণয় করা যায় এবং ক্রসিং ওভার হয় বলে কিন্তু তোমার হচ্ছে জেনেটিক ভেরিয়েশন তৈরি হয়। ওভারঅল এই যে জিনে আদান-প্রদান হলে জিনগত পরিবর্তন, জেনেটিক ভেরিয়েশন তো হবেই। ঠিক আছে? এবং সর্বশেষ কোয়েশ্চেন হলো এই চ্যাপ্টারের সিকিউ জন্য ইম্পোর্টেন্ট, সেটা হলো মাইটোসিস এবং মিয়োসিসের পার্থক্য। ওভারঅল এটা সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট, ভালো করে মনে রাখবা মাইটোসিস এবং মিয়োসিসের পার্থক্য। ঠিক আছে? তাহলে এই হচ্ছে যে তোমাদের এই চ্যাপ্টারের জন্য গুরুত্বপূর্ণ টপিকগুলো হাইলাইট করা এবং আশা করি তোমরা হচ্ছে যে এই অনুসারে জাস্ট এই ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই মাথায় রাখবা যে এইটা তোমরা হচ্ছে যে একটা চ্যাপ্টার শুরু করার আগে এই ভিডিওটা একবার দেখবা। সুন্দর করে একটা আইডিয়া হয়ে যাবে। তারপরে নিজের মতো করে চ্যাপ্টারটা ক্লোজ করবা। দেন তারপরে আবার যদি রিভিশন দেওয়ার ইচ্ছা থাকে তখন তুমি দেখা যাচ্ছে এই ভিডিওটা একবার দেখতে পারো। তাহলে তোমার দেখা যাচ্ছে যে অল্প সময়ের মধ্যে কিন্তু তোমার চ্যাপ্টারটা রিভিশন হয়ে যাবে। ঠিক আছে? তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো কিভাবে পড়তে হবে এবং গুরুত্বপূর্ণ যে টপিক সিকিউর জন্য আমি বলছি ক, খ এবং দাগানোর জিনিসগুলো এমসিকিউর জন্য সেইগুলো তোমরা অবশ্যই মিস করবে না। তাহলে কিন্তু পরীক্ষায় খাতায় প্রশ্ন কমন পাইতে অসুবিধা হবে। ঠিক আছে? এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং ভিডিওটি বা ক্লাসটি যদি ভালো লাগে তাহলে তুমি ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিতে পারো।